নির্বাচন আসলে এদেশের মানুষের যেমন আনন্দ আসে, ঠিক তেমনই তৈরি হয় একটি সঠিক সিদ্ধান্ত নিতে যত দ্বিধাদ্বন্দ্ব। কারণ কাকে ভোট দিবে, কে নির্বাচিত হবে, কে সরকার গঠন করবে, তারা জনগণের জন্য কাজ করবে কিনা, রাষ্ট্রের জন্য কাজ করবে কিনা, বা জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে কিনা, ঠিক এরকমই হাজার হাজার প্রশ্নের সম্মুখীন হয় সাধারণ ভোটাররা। স্বাধীনতার ৫৫ বছর পরেও এদেশের সাধারণ মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন ঘটেনি। কারণ যে সরকারগুলো ক্ষমতায় এসেছিল তারা তাদের সুবিধা মতো আইনের পরিবর্তন, সংবিধানের সংস্কার করে নিজের গদি টিকিয়ে রাখার এক নোংরা প্রতিযোগিতা চালা যাচ্ছিল। এমন বাস্তবতার মধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদের আলোকে রাষ্ট্র সংস্কার বা মেরামত প্রস্তাবের উপর একটি ঐতিহাসিক গণভোট। এখানে জুলাই সনদ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রস্তাবিত একটি গুরুত্বপূর্ণ নথি বা দলিল, যা আসন্ন গণভোটে সাধারণ ভোটারদের সামনে উপস্থাপনের মাধ্যমে মতামত নেওয়া হবে। অর্থাৎ এটা মূলত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে এবং কোনো সরকার ক্ষমতায় এসে একনায়কতান্ত্রিক বা স্বৈরশাসক হয়ে উঠতে না পারে সেই লক্ষ্যে দেশের শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো, নির্বাচন প্রক্রিয়া, বিচার ব্যবস্থা এবং সংসদীয় কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনার একটি রোডম্যাপ বা সংস্কার প্রস্তাবনা। এতে রাষ্ট্র সংস্কারের মূল 4টি প্রস্তাব থাকবে, যেগুলো নিয়ে গণভোট হবে। প্রথম প্রস্তাব, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। অর্থাৎ ভোটের সময় যেন নির্বাচন সঠিক, নিরপেক্ষ এবং পক্ষপাতহীন হয়, সেজন্য ক্ষমতাসীন সরকারের বদলে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেমন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন এবং সরকারি গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোকেও জাতীয় জুলাই সনদের আলোকে তৈরি করতে হবে। দ্বিতীয় প্রস্তাব, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন নিতে হবে। অর্থাৎ আমাদের জাতীয় সংসদ 1 কক্ষ বিশিষ্ট। নতুন প্রস্তাব অনুযায়ী এটিকে আরও 1 কক্ষে বাড়ানো হবে বা দ্বিকক্ষ করা হবে। প্রথম কক্ষে 300 জন মেম্বার অফ পার্লামেন্ট জনগণের সরাসরি ভোটে আসবেন, এটি হলো নিম্ন কক্ষ। আর উচ্চ কক্ষে আসবেন 100 জন সদস্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা পিয়ার পদ্ধতির মাধ্যমে। তারা জনগণের সরাসরি ভোটে আসবেন না। ভোটের লড়াইয়ে যখন কোনো দল বা প্রার্থী একটু বেশি ভোট পায় তখন সে আসনটা জিতে যায় এবং তারা সরকার গঠন করে সংসদে আসতে পারে। কিন্তু অন্য দলের প্রার্থীগুলো যত ভোটই পাক না কেন, কিন্তু তারা বিজয়ী হতে পারে না, তারা কিন্তু কখনোই সংসদে যেতে পারে না বা জনগণের হয়ে কথা বলতে পারে না। কিন্তু পিয়ার পদ্ধতির মাধ্যমে আপনি যদি কোনো আসন নাও জিতেন বা আপনার দল যদি সরকার গঠন নাও করতে পারে, আপনি উচ্চকক্ষে আসতে পারবেন। ধরুন একটা দেশে শতভাগ ভোট আছে, সেখানে 4টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ক দল মোট ভোটের 40% পেয়েছে, অর্থাৎ ক রাজনৈতিক দল থেকে 40 জন সদস্য সংসদের উচ্চকক্ষে বসতে পারবে। খ দল মোট ভোটের 30% পেয়েছে, অর্থাৎ খ রাজনৈতিক দল থেকে উচ্চকক্ষে 30 জন সদস্য বসতে পারবে। গ রাজনৈতিক দল মোট ভোটের 10% পেয়েছে, অর্থাৎ গ রাজনৈতিক দল থেকে 10 জন সদস্য উচ্চকক্ষে বসতে পারবে। এবং অন্যান্য দলগুলো সব মিলায়ে মোট ভোটের 20% পেয়েছে, অর্থাৎ সব দল মিলে 20 জন সদস্য উচ্চকক্ষে বসতে পারবে। এর অর্থ হলো দেশের সব মানুষ মিলে ভোট দেওয়ার পরে আপনি যত শতাংশ ভোট পাচ্ছেন, আপনার দলের ততজন সদস্য উচ্চকক্ষে বসতে পারবে। এতে দেশের মূল আইনের পরিবর্তন এবং সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো কঠিন এবং নিরাপদ হয়ে যাবে। সংসদে প্রভাব খাটিয়ে কেউ এককভাবে কোনো কিছু করতে পারবে না। রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে সকল মানুষের মতামত নিশ্চিত হবে। তৃতীয় প্রস্তাব, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে
বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। অর্থাৎ সংসদে বর্তমানের চেয়ে নারী এমপির সংখ্যা বাড়াতে হবে, যাতে নারীরাও সংসদে সমানভাবে কথা বলতে পারে। সংসদের ডেপুটি স্পিকার আসবে বিরোধী দল থেকে। এতে সংসদ পরিচালনায় ক্ষমতার ভারসাম্য, চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। সরকারের সিদ্ধান্তের স্বচ্ছতা বাড়বে, বিরোধী দলের মতামত সংসদে গুরুত্ব পাবে, উত্তেজনা কমে বরং আলোচনার মান বাড়বে। এতে সংসদ শক্তিশালী এবং জবাবদিহিমূলক হবে। সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে আসবে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপর কঠোর নজরদারি বাড়বে। ফলে ঘুষ, দুর্নীতি, অনিয়ম এগুলো বন্ধ হবে। নীতি এবং আইন আরো শক্তিশালী হবে। সরকারি কাজের উপর নজরদারি বাড়বে। সরকার চাইলেও আর কোনো তথ্য গোপন রাখতে পারবে না। এতে দেশ আরো গণতান্ত্রিক হবে। কথা বলার স্বাধীনতা, ন্যায় বিচারের অধিকার, আইনের সমতা, ধর্মীয় স্বাধীনতা, মানুষের এরকম গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারগুলোকে শক্তিশালী ও বাস্তবেও কার্যকর করতে হবে। বিচার বিভাগ স্বাধীন হবে। কোনো রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা সরকারের অদৃশ্য হাতের প্রভাব থেকে বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন হবে। এতে রাষ্ট্র শক্তিশালী হবে, আইনের শাসন প্রতিষ্ঠা পাবে, বিচারহীনতার সংস্কৃতি ভেঙে পড়বে, সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে, ধনী গরিব সবার অধিকার সমান হবে। ক্ষমতা যত লম্বা সময় থাকবে, রাজনীতি তত পারিবারিক কেন্দ্রিক হবে। তাই একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 বার থাকতে পারবে। এতে পারিবারিক বা বংশগত নেতৃত্ব ভাঙার একটি বড় সুযোগ তৈরি হবে। ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন, দক্ষ, শিক্ষিত এবং দূরদর্শী নেতাদের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা অত্যন্তভাবে বেড়ে যাবে। আর এটাই হতে পারে পরবর্তী প্রজন্মের জন্য এক রাজনৈতিক বিপ্লব। স্থানীয় সরকার অর্থাৎ গ্রাম, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করা হবে। রাষ্ট্রপতির ভূমিকা শুধু আনুষ্ঠানিক না, কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যকরভাবে বাড়ানো হবে, যাতে ক্ষমতার ভারসাম্য থাকে। সংবিধান ও রাষ্ট্র পরিচালনায় জুলাই জাতীয় সনদের যে 30টি প্রস্তাবে ঐকমত্য হয়েছে, আগামী যে সরকার ক্ষমতায় আসুক সেগুলো বাস্তবায়ন করতে হবে। চতুর্থ প্রস্তাব, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ নেতারা একটি সনদে স্বাক্ষর করে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোই নয়, বরং নির্বাচনের সময় জনগণকে দেওয়া যে প্রতিশ্রুতিগুলো তা ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করতে হবে। আর এটাই আগামী রাজনৈতিক যাত্রার সবচাইতে বড় অঙ্গীকার। এই 4টি প্রস্তাবের উপর ভিত্তি করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর গণভোটের ব্যালটে থাকবে: আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার, বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? এই একটি প্রশ্নের উত্তরে আপনাকে হ্যাঁ অথবা না দিতে হবে। এখন রাষ্ট্রের চাবি আপনার হাতে, সিদ্ধান্ত আপনার কাছে।